This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। তৃণমূল 42টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10ই মার্চ। বিজেপি আংশিক ঘোষণা করেছে। এখনো পর্যন্ত এই বঙ্গের 19টি আসনের প্রার্থী বিজেপির তরফ থেকে ঘোষিত, কিন্তু বাকি প্রশ্ন তো এখানে। আজ কাল পরশু দিন গুনছি, কিন্তু কেন এখনো তালিকা প্রকাশ হচ্ছে না? প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপির হাই প্রোফাইল যে বৈঠক তা শেষ। অবশিষ্ট আসনে চূড়ান্ত প্রার্থী তালিকায় শিলমোহর, যা আমরা সূত্রের খবর পাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা। প্রায় 1 ঘন্টা চলে বৈঠক। আজই বাংলার বাকি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। কথা বলবো সরাসরি নিউজরুম থেকে, রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে আজ থেকে 8-9 দিন আগে, কিন্তু বিজেপির হাফ প্রার্থী তালিকা এখনো প্রকাশ হয়নি। দেখো, এই যে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, প্রার্থী যারা হবেন একটা তো মনোবলও দরকার হয়। এখনো পর্যন্ত দেখো প্রার্থী তালিকা আংশিক ঘোষণা হয়েছে, আংশিক হয়নি। জলপাইগুড়ি ভেরি ইন্টারেস্টিং, প্রথম দফার মনোনয়ন শুরু হয়ে গিয়েছে, কিন্তু তারা নিজেদের প্রার্থীর নাম জানেন না। কেন? দেখো, এটা একটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পরিসরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তা নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে, যে যারা 26-এর আগেই মমতার সরকারকে ফেলতে মরিয়া, তারা কেন আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, তারা কেন সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ তারা বলছেন যে আসলে বিজেপির কোনো সংগঠনই নেই, তার জন্যই তারা পারছেন না। আর এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে তাদের সংগঠন নেই 42টা আসনে উপযুক্ত প্রার্থী দেওয়ার। কিন্তু বিরোধীদের অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কটাক্ষ যাই থাক না কেন, একটা বিষয় কিন্তু অবশ্যই দেখতে হবে যে এবারের 2024-এর বাংলার প্রার্থী তালিকাকে কেন্দ্র করে অত্যন্ত সিরিয়াস বিজেপি নেতৃত্ব। আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়েছে, বাংলার প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। অর্থাৎ বাংলার প্রার্থী তালিকা প্রধানমন্ত্রী নিজে দেখে নিলেন, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে একটা ছোট্ট উদাহরণ দেবো। তুমি যেমন জলপাইগুড়ির কথা বললে, সেটা নিঃসন্দেহে মানুষ অপেক্ষা করছে জলপাইগুড়ির প্রার্থী নেই কেন, এটা যেমন একটা কথা। ধরো, কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর বিরুদ্ধে কৃষ্ণনগর রাজবাড়ির রানীমাকে দাঁড় করানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থাৎ প্রতিটি কেন্দ্রকে ঘিরে শুধু প্রার্থী দাঁড় করানো নয়, শুধু ভোট কাটাকাটিতে জেতা নয়, রীতিমতো একটা গবেষণা করে ফেলেছে বিজেপি শিবির। অন্তত তাদের প্রার্থী তালিকা কি তার জন্য এতটা বিলম্বিত হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। অন্যদিকে দেখো, তাপস রায় কিংবা সজল ঘোষ বাই ইলেকশনে বরানগরে, এই নামগুলো নিয়েও ব্যাপকভাবে চর্চা চলছে। শিলভদ্র দত্ত, অর্থাৎ যারাই প্রার্থী হবেন তারা নরেন্দ্র মোদীর যুদ্ধের শরিক হবেন, সৈনিক হবেন। প্রার্থী দাঁড় করানোর জন্য দাঁড় করানো নয়, এটা একটা মরিয়া লড়াই। কারণ সার্বিকভাবে মেলা তুমি একটা জিনিস দেখবে যে দক্ষিণ ভারত কিন্তু অনেকটাই খালি হাতে ফেরাবে বিজেপিকে। সেটা কিন্তু তাদেরকে মেকআপ দিতে হবে পূর্বাঞ্চল, অর্থাৎ এই বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, এই সব জায়গা থেকে। ফলে এই লিস্ট নিয়ে তারা অত্যন্ত সিরিয়াস, এবং মনে হয় সেই জায়গা থেকেই তারা সময় নিচ্ছেন এবং উপযুক্ত প্রার্থীকে দাঁড় করাবার জন্য, যদিও তা নিয়ে সমালোচনা শুরু হয়ে একেবারেই সৌরভ। আর এই জায়গাতেই কিন্তু বারবার আমরা দেখছি এ রাজ্যের শাসক শিবির তৃণমূল তারাও হাতিয়ার করতে ছাড়ছে না যে বিজেপি এত ডিলে হচ্ছে। আংশিক প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছে। আমি কিছুক্ষণ পর একটা ছবি দেখাবো, যে ছবি আপনারা এর আগেও দেখেছেন, যে মহুয়া মৈত্র যার বাড়িতে, যার অফিসে গতকাল সিবিআই আনা হয়েছিল, সেই মহুয়া মৈত্র এই বিজেপির ডিলে করা আংশিক প্রার্থী ঘোষণা করার পর বাকি প্রার্থী তালিকা ঘোষণা না করা, তা নিয়ে ব্যঙ্গ করতে ছাড়ছেন না। তারা কার্যত হাতে দূরবীন নিয়ে দেখছেন কই বিজেপির বাকি প্রার্থী তালিকা। ছবিটা পিসিআরকে বলবো একবার প্লে করতে, যে বিষয়টাকে হাতিয়ার করতে ছাড়ছে না তৃণমূলও। সেই ছবি আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা আগে যে সম্ভাব্য নামগুলো উঠে আসছে তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন রাখবো, কিন্তু তার আগে দুটো পলিটিক্যাল রিয়াকশন শোনাই আপনাদের। আজকে আশা করি 20টি হয়ে যাবে।
একে তো নীতির লড়াইতে পিছিয়ে গেছে, রুটি কাপড়া ওর মাকানে নেই, বাংলার প্রতি বৈষম্য, প্রতিহিংসা, বাংলার সম্মানে আঘাত করা, তার সঙ্গে উন্নয়ন, এবং বিজেপি ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। এখন জোড়াতালি দিয়ে এদিক ওদিক থেকে এনে একটা জোড়াতালির ক্যান্ডিডেট হয়তো যদি রাখেও, কিন্তু দ্যাট উইল বি টু আর্লি ফর দ্য নেক্সট ইলেকশন, নট ফর দ্য কামিং ইলেকশন। বাংলায় লোকসভার ফল নিয়ে ভবিষ্যৎবাণী করছেন কুণাল ঘোষ। 30 থেকে 35টি আসন পাবে তৃণমূল, এমনটাই দাবি কুণালের। 58 থেকে 62% ভোট পাবে তৃণমূল, বিজেপির ঝুলিতে যাবে 30 থেকে 32% ভোট, বিজেপি 5 থেকে 11-র মধ্যে আসন পাবে, বাম কংগ্রেস 0। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনই দাবি তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে পাশে আছে তার প্রতিফলন কিন্তু প্রত্যেক বুথে ঘটবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30 থেকে 35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব, এবং ভোট আমি আবার বলছি বুথ ভিত্তিকভাবে, বুথের যদি যারা ভোটার তাদের 100% পরিবারে যদি উন্নয়ন পৌঁছে থাকে তাহলে আমরা তাদের ভোট পাবো না কেন, এটাই তো অস্বাভাবিক। ফলে সেই জায়গায় কোনো রাজনৈতিক মেরুকরণ বা অন্য কোনো বিভ্রান্তিতে পড়লেও কিছু মানুষ হয়তো উল্টো দিকে ভোট দেবেন, কিন্তু বুথ ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা আমরা টার্গেট করে এগোচ্ছি। এখন কুণাল ঘোষ একটা নবরূপে অবতীর্ণ হয়েছেন। আগে তিনি হয়েছিলেন মুখপাত্র, এখন তিনি দায়িত্ব পালন করছেন যে কি করে মৃত সঞ্জীবনী বটিকা দিয়ে আজকে এই ধরনের বিবৃতির মধ্যে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উজ্জীবিত করা যায়, তাদের বুথে পাঠানো যায়, পোস্টার মারা যায় তাদের দিয়ে, মিছিল করানো যায়, এবং সর্বোপরি একটা লড়াইয়ের ময়দানে পুনরায় ফিরিয়ে আনা যায়। তবে কুণাল ঘোষ অত্যন্ত সচেতন ভাবে বিবৃতিটা দিচ্ছেন, কারণ কুণাল ঘোষ জানেন যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডাবল ডিজিট পার করতে পারবে না। তৃণমূলের বিদায়, তৃণমূলের বিসর্জন, তৃণমূলের স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুকে কোনো বিবৃতি দিয়ে আটকানো যাবে না। না, উনি তো তৃণমূলের মুখপাত্র না তৃণমূলের ভবিষ্যৎ বক্তা, আমি তো সেটাই বুঝতে পারছি না। তো আজকাল উনি টিয়া পাখির ব্যবসা করেন কিনা জানি না। তো ঘটনা হচ্ছে উনি যেগুলো বলছেন এইসব কথার কি উত্তর দেবো বলুন তো? প্রার্থী খুঁজে পায় না মুর্শিদাবাদে, নিজেদের দলের লোককে বিশ্বাস করে না। কোথায় সেই গুজরাটের ভদোদরা থেকে প্রার্থী নিয়ে এসছে, যে এমন প্রার্থী সে আবার বিজেপির নরেন্দ্র মোদীর প্রচার করতে। তাহলে তৃণমূলের প্রার্থী না বিজেপির প্রার্থী বোঝা যায় না। তাকে নিয়ে এসছে মুর্শিদাবাদে বহরমপুরে 5 বারের সাংসদের বিরুদ্ধে লড়তে। মমতার আলালের দুলাল জ্যোতিপ্রিয় মল্লিক, নাম তার বালু। তিনি শুধু চাল আর গম খেয়ে খেয়ে হয়েছেন হালু। তিনি বাকিবুর রহমানকে দিয়ে এই চাল আর গম পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে, পাচার করে দিয়েছেন। সাতক্ষীরা পাঠিয়ে দিয়েছেন। আপনাকে পোকা জাল দেওয়া হয়। এ কোন রাজ্যে আটা সিস্টেম নেই। ভালো গম, একেবারে ফ্রেশ গম, ইউপি পাঞ্জাব থেকে আসা গম দেওয়া হয় এফসিআই। আপনি আটাগুলো নিয়ে এসে বাড়িতে খুলেছেন প্যাকেট, মানুষ খাওয়ার যোগ্য। গবাদি পশুও মুখ দেয় না, তাই তো? কোথায় যায় আপনার ভালো আটা? সব ফ্লাওয়ার মিলে বন্দোবস্ত আছে, পার কুইন্টালে 80 টাকা, পার কুইন্টালে 200 টাকা। সব বালু তুলেছে মমতার আলালের দুলাল বালু। আর একটা করে বস্তায় দেয় না, বস্তায় দেয় না, সাদা বস্তা। বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা লেখা থাকে না, থাকে না, ইংরেজিতে থাকে, ছবি তুলে পাঠানোর জন্য, টাকা নেওয়ার জন্য। পি ফুলস্টপ এম, এই ফুলস্টপ ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে লেখা। একটা হাড়ির ছবি আছে না, বড় একটা হাড়ির ছবি আছে, ওটা মমতার হাড়ি। ওই হাড়িটার নিচে লেখা আছে খাদ্য সাথী। এই চিটিংবাজ মমতা ব্যানার্জি, তিনি গোটা ভারতবর্ষে
কেন্দ্রের স্কিমগুলো নাম বদল করা ছাড়া আর কিছু করেনি। উদয়নারায়ণপুরে কত ছেলে বাইরে কাজ করে? 40,000, আমতায় 30,000। আপনাদের এখানে গ্রামে গেলে কম বয়সী স্ত্রী, সহধর্মিনী, ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা মাকে ফেলে সব যুবকরা বাইরের রাজ্যে চলে যায়। কেন? পশ্চিমবঙ্গে কাজ নেই। নজর রাখবো পরের খবরের দিকে। সিবিআই হানা নিয়ে এবার কমিশনে নালিশ মহুয়ার। নির্বাচনী আচরণবিধি চালুর পর কেন এজেন্সির হানা? প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। সিবিআই এর পদক্ষেপ বেআইনি দাবি মহুয়া মৈত্রের। হেনস্থা ও ভোটের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থী। মহুয়ার গ্রেফতারির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কুণাল ঘোষ। যদি মহুয়াকে গ্রেফতার করা হয়, জেল থেকে ভোটে জিতবেন। মহুয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র আরও তীব্র হতে পারে আশঙ্কা কুণালের। ভোটের মুখে কুণাল ঘোষের মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল। গতকালই মহুয়ার বাড়িসহ 3 জায়গায় তল্লাশি চালায় সিবিআই। মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্ট হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে। তো যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক না? হুমায়ুন কবিরের পর বিক্ষুব্ধ আরেক শাসক বিধায়ক। মুর্শিদাবাদের প্রার্থী নিয়ে মুখ খুললেন তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। সেদিন দলে এসে সাংসদের টিকিট পেয়েছেন। বিধানসভা পঞ্চায়েত ভোটের সভায় টিকিট দেখা যায়নি। আবু তাহের খানকে নিয়ে ক্ষোভ প্রকাশ হরিহর পাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের। যে 5 বছর আগে নির্বাচিত হয়েছিল, এমপি হয়েছিল, 2021 সালে এখানে বিধানসভা নির্বাচন হয়েছে, একটা দিনও তার টিকিট রাখা যায়নি। তাই অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। অভিষেক ব্যানার্জি আমাদের দায়িত্ব নিয়ে বলেছে যে না, আপনারা দলের ভোট করুন। কে কি বললো না বললো, ও টিকিট পাওয়ার জন্য পেয়েছে, কিভাবে পেয়েছে না পেয়েছে সে জানে। তো টিকিট পাওয়ার পর, টিকিট পাওয়ার আগে আমাদের সাথে জানিয়ে বলেছিল আমি টিকিট আমি পেতে চলেছি বা পাচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন কি থাকবেন না আমাদেরকে জিজ্ঞেস করেছে। কে টিকিট পেয়েছে, কে কী পেয়েছে, তার নেতৃত্বে আমরা চলি না। দেখুন, আমি এগুলো বলতে চাইছি না। আপনারা তো মিডিয়ার লোক, আপনারা দেখলেই ফুটেজগুলো দেখলেই বুঝতে পারবেন আমি হরিয়ারপাড়া বিধানসভায় বিধায়কের নির্বাচনে ছিলাম কি ছিলাম না। প্রমাণ আছে তো আপনাদের ফুটেজই, মিডিয়ার ফুটেজ। তারপরে আমি জেলা সভাপতি ছিলাম, 22টা বিধানসভা আমার মাথায় ছিল। একদিন দুদিন করে সময় দিলে কদিন লাগে বলুন তো? 22টা বিধানসভা তখন জেলা প্রেসিডেন্ট আমি, নিশ্চয়ই আমি আমার কর্তব্য করেছি। আর এই লোকসভায় এই যে পঞ্চায়েত গেল, আমি তো 1 বছর কুমাই ছিলাম, অসুস্থ ছিলাম, আমি কোথাও যেতে পারিনি। আল্লাহ পাক আমাকে আবার ফিরিয়ে নিয়ে এসছে। তাই নিয়ামত সাহেব যেটা বলছেন এটা ওনার মনের কথা, ওনার ক্ষোভের কথা, আমি তার উত্তর দিতে চাইছি না। ভোট পর্বে রাজ্যের পুলিশ ও প্রশাসনের অফিসার নিয়ে চাপ পাল্টা চাপ তৃণমূল ও শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে গতকাল শুভেন্দু দাবি করেন আইপিএস ক্যাডারদের সুনির্দিষ্ট পদে নন আইপিএস অফিসার রয়েছেন, নন আইপিএসদের সরাতে হবে। তৃণমূলের পাল্টা অভিযোগ, শীর্ষ পদে থেকে একজন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু যে পোস্ট করেছেন কমিশনের কাছে তা অবিলম্বে মুছে ফেলার আর্জি জানিয়েছে তৃণমূল। শুভেন্দুর পোস্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। রাজ্য পুলিশের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছে শুভেন্দুর অভিযোগ একেবারেই ভিত্তিহীন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম মেনেই রাজ্য পুলিশের আধিকারিকরা নির্দিষ্ট পদে রয়েছে। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র, লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নির্বাচন পরিবেশ, প্রচারের সুযোগ, এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বারবার 3 বার ফের শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের। সকাল সকাল সিবিআইয়ের টিম হাজির সন্দেশখালীতে। সঙ্গে আনা হয় গ্রেপ্তার হওয়া 2 অভিযুক্তকে। এক অভিযুক্তকে একটি দোকান চিহ্নিত করেন।
সেই দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়। শাহজাহান মার্কেটে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। শাহজাহানের বিরুদ্ধে তদন্তে আরও একবার সন্দেশখালীতে সিবিআই টিম। রবিবার একেবারে সকালবেলা নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের একাধিক টিম বেরিয়ে পড়ে সন্দেশখালীর উদ্দেশ্যে এবং সঙ্গে নিয়ে আসা হয় গ্রেফতার হওয়া 2 অভিযুক্তকে। এবং 2 অভিযুক্তকে নিয়ে আসার পর প্রথমেই আমরা দেখি যে সরবেরিয়ার কিছুটা আগে, সরবেরিয়া শাহজাহান মার্কেটের আগে 2 অভিযুক্তের মধ্যে একজন অভিযুক্ত একটি দোকানকে চিহ্নিত করে দেয়, একটি চা দোকানকে চিহ্নিত করে দেয়। পরবর্তীতে তদন্তকারী সেখানে যান এবং দোকান মালিককে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর সিবিআইয়ের গাড়িতে তাকে তুলে নিয়ে সরাসরি নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। তার পরবর্তীতে আবার দেখা যায় সেই একই টিম সরাসরি সরবেরিয়া মোড়ে যে শাহজাহান বাজার, শাহজাহান মার্কেট, সেই শাহজাহান মার্কেটে যায় এবং সেখানে গিয়ে তদন্তকারীরা ঘটনার পুনর্নির্মাণ করেন। অর্থাৎ গত 5ই জানুয়ারি ইডি তদন্তকারীরা যে অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিল এই শাহজাহান বাহিনীর দ্বারা, সেই ঘটনাটা কিভাবে ঘটলো, কোন দিক থেকে দুষ্কৃতীরা এসেছিল, ইডি তদন্তকারী টিম কিভাবে এসেছিল, কিভাবে তাদের উপর আক্রমণ করা হয়, যারা আক্রমণকারী ছিল তাদের হাতে কী ছিল, এই বিষয়গুলি যারা প্রত্যক্ষদর্শী, যারা দেখেছিলেন তাদের থেকে জেনে নেন। শাহজাহান মার্কেট সংলগ্ন বেশ কয়েকজন দোকানদারের সঙ্গে তদন্তকারীরা কথা বলেন। অর্থাৎ শাহজাহান শেখের সিবিআই হেফাজতের মেয়াদ কার্যত প্রায় শেষের দিকে, আর 2 থেকে 3 দিন পরেই তাকে ফের আদালতে তোলা হবে এবং এবার তাকে জেল হেফাজতে পাঠাবে আদালত। তারই আগে খুঁটিনাটির সমস্ত তদন্তের দিকগুলিকে জেনে নিয়ে তদন্ত প্রক্রিয়া শেষ করতে চাইছে তদন্তকারীরা, বা ঘটনার পুনর্নির্মাণ করে গোটা ঘটনা সম্পর্কে একটা আন্দাজ তৈরি করার চেষ্টা করছেন সিবিআই অফিসাররা। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, রাজবাড়ী, সন্দেশখালী। কান টানলে মাথা, শাহজাহান নিয়ে ফর্মুলা সিবিআইকে। শাহজাহানের মাধ্যমেই জ্যোতিপ্রিয় পর্যন্ত পৌঁছতে চায় সিবিআই। সেই কারণে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের বদলে দুর্নীতি দমন শাখাকে তদন্তভার দিয়েছে সিবিআই এর দিল্লি কার্যালয়। রেশন দুর্নীতিতে এখনও আলাদা মামলা শুরু করেনি সিবিআই। ইডির অভিযোগ, রেশন দুর্নীতির টাকা পাচারে হাত রয়েছে শাহজাহানের। টাকা পাচারের তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। ইডির ওপর হামলার তদন্ত করছে সিবিআই, তাই শাহজাহানের মাধ্যমেই জ্যোতিপ্রিয় পর্যন্ত পৌঁছতে চায় সিবিআই।